এক লোমহর্ষক ভয়ের কারণে শহরের মানুষ এখন আর শান্তিতে ঘুমাতে পারে না। এই ভয়ের কারণ হলো এক সাইকো সিরিয়াল কিলার। এই কিলার তাদের শিকারীদের খুন করার পর এমন এক বীভৎস কাজ করে যা দেখলে তোমার হৃৎপিণ্ড বেরিয়ে আসবে। সে তার ধারালো ছুরি দিয়ে লাশের মুখটা দুপাশ দিয়ে এমনভাবে কেটে ফেলে যাতে মনে হয় মানুষটা মৃত্যুর পরেও হাসছে। আর ঠিক এই কারণে সবাই তাকে দ্য স্মাইল ম্যান নামে চেনে। পুলিশ একবার দাবি করেছিল যে তারা এই কিলারকে এনকাউন্টারে মেরে ফেলেছে, তবে ঠিক 5 বছর পর এমন কিছু হতে যাচ্ছে যা পুরো শহরকে নতুন করে কাঁপিয়ে দেবে। এবার মুভির সেই কাল রাত্রির দৃশ্যে আসা যাক, যা 5 বছর আগে ঘটেছিল। সময়টা গভীর রাত, আর চারপাশটা জঙ্গলে ঘেরা। চারিদিকে নিস্তব্ধতা ভেঙে সেখানে শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক। এছাড়াও সেখানে দেখা যায় একজন পুলিশ অফিসার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই দাঁড়িয়ে রয়েছে অফিসার চিদাম্বর রাম। তার পরনে পুলিশের ইউনিফর্ম, আর চোখে মুখে তীব্র ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাম তার কলিগের কাছে গিয়ে দেখে তার সারা শরীর রক্তে ভিজে একাকার। তবে সবচেয়ে বীভৎস দৃশ্য হলো তার মুখের দুপাশে কেটে এক বীভৎস হাসি ফুটিয়ে তোলা হয়েছে। ঠিক তখনই রাম দূরে একটা জিপ গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনতে পায়। এটা দেখে সে আর 1 সেকেন্ড সময় নষ্ট না করে খুনিকে ধাওয়া করতে শুরু করে। রাম তার গাড়িটা ফুল স্পিডে চালিয়ে সে জিপটাকে ধরার আপ্রাণ চেষ্টা করতে থাকে। তবে জঙ্গলের সরু আর উঁচু নিচু রাস্তায় গাড়ির নিয়ন্ত্রণ রাখা তার জন্য খুব কঠিন। এরপর জিপটা যখন অনেক দূর চলে যায় তখন রাম আরও জোরে তার গাড়ির এক্সেলেটর চাপে, কিন্তু ঠিক তখনই রাস্তার মাঝখানে একটা বড় গাছ পড়ে থাকতে দেখে সে হার্ড ব্রেক কষে ফেলে। মুহূর্তে তার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটা গাছে আঘাত করে। এই ধাক্কাটা এতটাই জোরালো ছিল যে রামের জিপটা উল্টে সে ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়। রাম তার ঘোলাটে চোখে দেখে সেই খুনি তার জিপ থেকে নেমে আসছে। খুনিটির পরনে একটা অদ্ভুত মাস্ক, আর তার হাতে শক্ত একটা লোহার রড। সে ধীর পায়ে রামের উল্টে যাওয়া গাড়ির কাছে এসে পৌঁছায়। রামের কপাল দিয়ে তখন টপ টপ করে রক্ত ঝরছে, কিন্তু সে নিজের বন্দুকটা নেওয়ার আপ্রাণ চেষ্টা করে। এবার সে খুনিকে জিজ্ঞেস করে যে সে আসলে কে আর কেনই বা তাকে মারছে না। খুনিটা তখন কর্কশ গলায় জবাব দেয় সে এখনই রামকে মারবে না। এখনই না মারার কারণ হলো সে চায় রাম তাকে নিজের চোখে জীবিত অবস্থায় দেখুক। রাম অবাক হয়ে জানতে চায় যে সে রামকে কিভাবে চেনে। খুনিটি তখন এক অদ্ভুত কথা বলে যা পুরো সিনটাকে আরো বেশি রহস্যময় করে দেয়। সে বলে যে রামের জন্যই সে আবারও এই খুনের খেলা শুরু করেছে। রাম কোনো মতে তার রিভলভার বের করে খুনির পায়ে একটা গুলি চালিয়ে দেয়। তখন খুনিটি যন্ত্রণায় চিৎকার না করে পৈশাচিক হাসিতে ফেটে পড়ে। সে নিজেকে রামের ছায়া বলে দাবি করে যে তাকে কোনোদিনই আলোতে আসতে দেবে না। তবে রাম যদি কোনোদিন নিজেকে জাহির করতে আলোতে আসার চেষ্টা করে তবে সে আবারও মানুষ মারতে শুরু করবে। এই কথা বলে সে রামের মাথায় লোহার রড দিয়ে সজোরে একটা আঘাত করে। তার দুটো চোখ বন্ধ হয়ে আসে এবং সে নিজে সেন্সলেস হয়ে পড়ে। মোট কথা সেই রাতে রাম শুধু তার সেন্স নয় বরং তার সুস্থ জীবনটাও হারিয়ে ফেলেছিল। ঠিক এই ঘটনার 5 বছর পর এক সকালে রাম দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে জাগে। স্বপ্নে একটা ছোট্ট মেয়ে তাকে বাঁচানোর জন্য বারবার আর্তনাদ করছিল। এই বাচ্চা মেয়েটার স্মৃতি তাকে এক মুহূর্তের জন্য শান্তি দেয় না। ঠিক তখনই ডক্টর এসে জানায় যে রামের অ্যালজাইমার রোগটা এখন খুব খারাপ দিকে যাচ্ছে। অ্যালজাইমার মানে তো তোমরা বুঝতেই পারো, যে সকল পেশেন্টরা হুট করে কোনো কথা মনে রাখতে পারে না তারাই মূলত অ্যালজাইমারে ভোগে। রাম তখন জানতে পারে যে তার হাতে সর্বোচ্চ আর 1 বছর সময় আছে। এই 1 বছর সময় পার হয়ে যাওয়ার পর সে তার জীবনের সব স্মৃতি চিরতর ভুলে যাবে। ডক্টর তাকে পরামর্শ দেয় যেন সে তার প্রতিদিনের সব প্ল্যান আর মুখে বলা কথা একটা রেকর্ডারে রেকর্ড করে রাখে। তবে রামের মাথার ভিতরে তখন একটা জেদ কাজ করছে। সে চায় সব ভুলে যাওয়ার আগে এই অমীমাংসিত রহস্যটা শেষ দেখে ছাড়বে। এভাবেই দিন পার হতে থাকে আর রাম সেই সাইকো কিলারকে নিয়ে একটা বই লিখে ফেলে। বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অনেক সাংবাদিক এসে ভিড় জমায়। তাদের মধ্যে একজন সাংবাদিক রামকে প্রশ্ন করে যে সে কি তার অসুস্থতার কথা ভেবে এত দ্রুত বই লিখে ফেললো। রাম তার চশমা ঠিক করে খুব আত্মবিশ্বাসের সাথে জবাব দেয়। সে বলে যে সে এতদিন অন্ধকারে ছিল, কিন্তু এখন সে পুরোপুরি ফিট এবং অ্যাক্টিভ আছে। তবে সাংবাদিকদের কৌতূহল সেখানেই দমে যায় না। একজন সাংবাদিক তো সরাসরি জানতে চায় যে সিবিসিআইডি অফিসার ভেঙ্কটেশের কেস সলভ করার পরেও বইয়ের শেষ চ্যাপ্টার কেন খালি রাখা হয়েছে। সাংবাদিকের এই প্রশ্নে রাম কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে আর তার স্মৃতি বারবার ঝাপসা হয়ে আসতে থাকে। পরিস্থিতি সামাল দিতে ডক্টর দ্রুত রামকে আবার সেখান থেকে নিয়ে যায়। মোট কথা রামের হাতে সময় খুব কম আর তার এই পুরাতন শত্রু এখন অনেক বেশি রহস্যময়।
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে রামের দেখা হয় অরবিন্দের সাথে। অরবিন্দ হলো সেই সিবিসিআইডি অফিসার ভেঙ্কটেশের ছেলে যে 5 বছর আগে এই সাইকো কিলারের কেসটা সলভ করেছিল। সে এখন নিজেই সিবিসিআইডিতে জয়েন করেছে। অরবিন্দ রামকে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তাব দিলে রাম রাজি হয়ে যায়। মাঝপথে অরবিন্দ জানতে চায় যে রাম কি আবারও পুলিশে জয়েন করবে কিনা। সে তখন জানলার দিকে তাকিয়ে শুধু এটাই বলে, সে এখন শুধুমাত্র তার স্মৃতিগুলো ধরে রাখতে চায়, আর এই কারণেই সে বইটা লিখেছে যাতে স্মৃতি হারিয়ে গেলেও সত্যটা সত্যই থেকে যায়। আসলে অরবিন্দের মনেও একটা বড় প্রশ্ন আর কষ্ট দুটোই আছে, কারণ তার বাবা ভেঙ্কটেশ যেদিন নিখোঁজ হয় সেদিন একমাত্র রামই তার সাথে ছিল। এরপর থেকেই তার বাবার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। অরবিন্দ আক্ষেপ করে বলে যে সে বহুবার রামের সাথে দেখা করতে চেয়েছিল, তবে রাম তখন অসুস্থ থাকায় সেটা সম্ভব হয়নি। এই সব কথা শুনে সে বলে সেই রাতের কথা সে কোনোদিনই ভুলতে পারবে না, তবে সেই রাতে ঠিক কি হয়েছিল তা অরবিন্দ খুব শীঘ্রই জানতে পারবে। এই রহস্যময় কথাটা বলেই রাম মাঝপথেই গাড়ি থেকে নেমে যায়। বাড়ি ফিরে রাম নিজের পকেটে হাত দিয়ে দেখে চাবিটা নেই। সে কোথায় চাবি রেখেছে এখন এই মুহূর্তে সে ভুলে গেছে। সে দরজার সামনে পাগলের মতন চাবি খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে সে চাবিটা পেয়ে যায়। এই ছোট্ট ঘটনায় বুঝিয়ে দেয় যে অ্যালজাইমার কতটা দ্রুত তাকে গিলে খাচ্ছে। রাম দ্রুত তার রেকর্ডার অন করে সব রেকর্ড করতে থাকে। সে বুঝতে পারে যে এখন থেকে তার প্রত্যেকটা সেকেন্ড রেকর্ড করে রাখতে হবে, না তো সে নিজের অস্তিত্বও ভুলে বসবে। এরপর রাম দেখা করে কোর্টের রিটায়ার্ড ক্লার্ক ভেরিয়ার সাথে। ভেরিয়া লোকটা এখন খুব অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। রাম তাকে কিছু টাকা দেয় একটা বিশেষ কাজের জন্য। সে ভেরিয়ার কাছে এমন 4 জন অপরাধীর নাম জানতে চায় যারা অপরাধ করেও টাকার জোরে কোর্ট থেকে ছাড়া পেয়েছে। রামের প্ল্যান হলো এই অপরাধীদের মাধ্যমেই খুনিকে চোপ দেওয়া। ভেরিয়া তাকে 4 জনের ডিটেলস দিলে রাম তাদের উপরে নজর রাখতে শুরু করে। এদের মধ্যে একজন হলো শক্তি, যে কিনা একটা স্কুলের হেডমাস্টার ছিল। এই হেডমাস্টার ছিল চরম লেভেলের পারভার্ট। সে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে আড়ালে নিয়ে তাদের মোলেস্ট করে বেড়াতো। তাই রাম এবার শক্তির সাথে দেখা করে ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য একটা চোপ দেয়। শক্তি হলো এমন এক লোক যে টাকার লোভে যে কোনো কিছু করতে পারে। রাম খেয়াল করে যে এই জঘন্য অপরাধ করার অভ্যাসটা শক্তির এখনো যায়নি, কেননা সে তখন একটা মেয়ের দিকে কুদৃষ্টি দিচ্ছিল। রামের বুঝতে বাকি থাকে না যে সে এখনো প্রতিনিয়ত তার নতুন শিকার খুঁজছে। এসব দেখার পর রাম ভেরিয়াকে নির্দেশ দেয় যেন সে প্রত্যেকটা মুহূর্ত শক্তির উপর নজর রাখে। তবে এই নজরদারির মধ্যেই শুরু হয় আসল খেলা। সেই রাতে একটা রহস্যময় পিকআপ ভ্যান শক্তিকে ফলো করতে থাকে। শক্তি তার বাইক নিয়ে একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পিকআপটা পিছন থেকে এসে শক্তির বাইককে সজোরে আঘাত দেয়। সেই ধাক্কায় শক্তি বাইক থেকে ছিটকে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর পিকআপ থেকে একটা মুখোশধারী ব্যক্তি নেমে এসে তার হাত পা শক্ত করে বেঁধে নেয়। সে শক্তিকে পাজাকলো করে গাড়িতে তুলে সেখান থেকে হাওয়া হয়ে যায়। পুরো ঘটনাটা এতটাই দ্রুত ঘটে যে আশেপাশে কেউই টের পায় না। আর পরের দিন সকালে শহরবাসী দেখে এই বিভৎস দৃশ্য। সিটি কর্পোরেশনের কর্মচারীরা ডাস্টবিনে ময়লা পরিষ্কার করতে এসে দেখতে পায় সেখানে শক্তির নিথর দেহ পড়ে আছে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো শক্তির মুখেও সেই একই বিকৃত হাসি খোদাই করা, ঠিক যেন 5 বছর আগে সেই স্মাইলি ম্যানের কাজ। খবর পেয়ে অরবিন্দ দ্রুত তার টিমদেরকে নিয়ে স্পটে চলে আসে। বডি দেখে অরবিন্দ বুঝতে পারে যে খুনি তাকে খুন করেছে অন্য কোথাও এবং সেখান থেকে এখানে এনে ফেলে গেছে। স্পটে কোনো রক্তের দাগ না থাকায় অরবিন্দের সন্দেহ আরো বেড়ে যায়। সে তার কলিগ কীর্তিকে বলে যে আশেপাশের সব সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে। অরবিন্দ মনে করে যে কিলার আমাদের কিছু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, তবে তার সিনিয়র অফিসার মুরগান এই তথ্য মানতে একেবারেই নারাজ। মুরগান সরাসরি দাবি করে যে অরবিন্দের বাবা কিলারকে নিজ হাতে মেরেছিল, তাই পুরানো কিছুর সাথে এর কোনো কানেকশনই থাকার কথা নয়। তবে অরবিন্দের মনে তখন হাজারো প্রশ্ন। যদি সেটা না হয়ে থাকে তাহলে এই খুন করলোটাকে? কেননা সে জানে এর রহস্য ভেদ করতে হলে রামের সাহায্য ছাড়া তার কোনো উপায় নেই। তাই সে রামকে ফোন দিয়ে এই নতুন কেসে জয়েন করার অনুরোধ জানায়, কিন্তু রামের ডক্টর তাকে ক্লিয়ারলি না করে দেয়। ডক্টর জানায় যে রাম যদি এখন আবারও কেস নিয়ে কাজ শুরু করে তবে 1 মাসের মধ্যেই সে সব স্মৃতি হারিয়ে ফেলবে। অরবিন্দ তখন রামকে একটা মোক্ষম প্রশ্ন করে। সে জানতে চায় রামের বইয়ের শেষ চ্যাপ্টার কেন এখনো খালি। রাম কি আগে থেকেই জানতো যে 5 বছর পর আবারও এমন কিছু হতে যাচ্ছে? অরবিন্দের এই প্রশ্নটা রামকে বাধ্য করে আবারও ময়দানে নামতে। রামের মাথায় তখন সেই খুনিটার কথা বারবার বাজতে থাকে। খুনিটা বলেছিল যে রাম যদি আলোতে আসে তবে সে আবারও খুন শুরু করবে।
তাই সে বুঝতে পারে যে তার বই প্রকাশের কারণেই এই নতুন খুনের উৎসব শুরু হয়েছে। সে নিজের শারীরিক ঝুঁকির কথা ভুলে গিয়ে আবারও অরবিন্দকে সাহায্য করতে রাজি হয়। তারপর অফিসে গিয়ে কেসের ফাইলগুলো সে নতুন করে স্টাডি করতে শুরু করে। অর্থাৎ পুরাতন শত্রুর সাথে লড়াই করতে রাম আবারও নিজেকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। এদিকে রাম অফিসে যাওয়ার পর থেকেই পুরো টিমের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করে। সে তার ভয়েস রেকর্ড অন করে সবার কথা খুব মনোযোগ দিয়ে শুনতে থাকে, কারণ সে জানে যে এক মুহূর্ত পরে সে সব ভুলে যেতে পারে। টিমের বাকি মেম্বাররা জানায় যে লাশের আশেপাশে কোনো ফুটপ্রিন্ট কিংবা ফিঙ্গারপ্রিন্টও পাওয়া যায়নি, এমনকি খুনি কোনো ধরনের এভিডেন্সও সেখানে রেখে যায়নি। রাম কিছুক্ষণ চুপ থেকে সবটা শোনার চেষ্টা করে, তবে মাঝপথে সে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়লে তার চোখের সামনে ঝাপসা দেখা শুরু হয়। জাস্ট চিন্তা করো, একটা গুরুত্বপূর্ণ মিটিং এর মাঝখানে যদি তোমার মাথা পুরোপুরি খালি হয়ে যায় তবে কেমন লাগবে। রাম দ্রুত নিজের রেকর্ডারটা চেক করে আবারও ট্র্যাকে ফিরে আসার চেষ্টা করতে থাকে। সে বুঝতে পারে যে খুনি খুব ঠান্ডা মাথার মানুষ আর সে কোনো সিসিটিভির তোয়াক্কাই করছে না। তাই সে সবাইকে বলে যে খুনি খুব পাবলিকলি বডি ড্রপ করেছে যাতে সবাই আতঙ্কিত হয়। মুরগান জানতে চায় যে কোনো ক্লু ছাড়া তাকে কিভাবে এই কেসটা সলভ করা যাবে। রাম তখন শান্তভাবে জবাব দেয় যে সে নিজের স্টাইলেই এই খুনিকে খুঁজে বের করবে। অর্থাৎ এখন খুনিকে চ্যালেঞ্জ করার জন্য রাম এবার পুরোপুরি তৈরি। এরপর সে অরবিন্দের নিয়ে সে ডাস্টবিনের কাছে যায় যেখানে শক্তির লাশ পাওয়া গিয়েছিল। তারা ডাস্টবিনের আশেপাশের এলাকাটা খুব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করা শুরু করে। ঠিক তখনই রামের নজর যায় একটা টোকাইয়ের উপর, যে প্রতিদিন সেখানে ময়লা কুড়াতে আসতো। তাই সে ওই লোকটার কাছে গিয়ে জানতে যায় যে খুনের রাতে এখানে সে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা। লোকটা ভয় পেয়ে প্রথমে কিছু বলতে না চাইলেও পরে এক অদ্ভুত তথ্য দেয়। সে জানায় যে সেই রাতে এক রহস্যময় লোক তাকে এক প্যাকেট বিরিয়ানি দিয়েছিল। খাবারের লোভে সে একটু দূরে গিয়ে বসতে একটা গাড়ি এসে সেখানে কিছু একটা ফেলে দিয়ে চলে যায়। আসলে খুনি খুব সূক্ষ্মভাবে সেই সাক্ষীটাকে সরিয়ে রাখে যাতে করে খুনের সময় সেখানে আর কেউ না আসে। ঠিক এই কথা শোনার পর রাম এবার আরভিনকে বলে এটা হলো একটা কপি ক্যাট কিলার। কপি ক্যাট কিলার তাদেরকে বলে যারা অন্যদের কোনো বড় সিরিয়াল কিলিং এর স্টাইল কপি করে খুন করে। অরবিন্দ জানতে চায় রাম এতটা কিভাবে নিশ্চিত হলো এই বিষয়ে। রাম তখন অরবিন্দকে খুনের সেই পুরানো প্যাটার্নের কথা মনে করিয়ে দেয়। তবে কিছুক্ষণ পরে রামের মনে হয় সে হয়তো ভুল ভাবছে। সে আসলে বুঝতে পারছে না যে এটি পুরনো খুনি না নতুন কেউ। যাই হোক, রাম বাড়িতে ফিরে তার রেকর্ডারের দিনের সব ঘটনাগুলো রেকর্ড করতে থাকে। তার মাথার ভিতরে তখন শুধু ভিরাইয়ার কথা ঘুরপাক খাচ্ছে। ঠিক তখনই ভেরাইয়া তাকে কল করে খুব আতঙ্কিত গলায় কিছু একটা বলার চেষ্টা করে। ভেরাইয়া জানায় সে যখন অপরাধীদের ফলো করছিল তখন সে অন্য এক রহস্যময় গাড়ি সেখানে দেখেছে। এটা শুনে রাম তাকে সাবধান করে দেয় যেন সে আর সামনে না আগায়। তবে ভেরাইয়ার মনে তখন খুব ভয় কাজ করছিল। সে বুঝতে পারছে যে সে নিজেও এখন টার্গেটে আছে। রাম দ্রুত তাকে সেই এলাকা থেকে সরে যেতে বলে আর নিজেই সেই লোকেশনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মাঝে রাম পোস্টমর্টম করা ডক্টরের সাথে গিয়ে দেখা করে। ডক্টর জানায় যে খুনি প্রথমে শিকারকে শ্বাসরোধ করে হত্যা করে আর তারপর তার শরীরে সব রক্ত বের করে ফেলে। এরপর খুব নিখুঁতভাবে ধারালো ছুরি দিয়ে মুখে সেই বিকৃত হাসিটা খোদাই করা হয়। ডক্টর আরো জানায় যে কিলার হয়তো তার ছুরিটা কোনোদিনও পরিষ্কারও করেনি। রাম ডক্টরের কাছ থেকে সব তথ্য নিয়ে বের হয়ে যায়। তবে ঠিক 2 মিনিট পরেও সে আবারও ফিরে আসে আর ডাক্তারকে একই প্রশ্ন করে। তখন ডক্টর অবাক হয়ে বলে যে সে তো মাত্র সব তথ্যই তাকে দিয়ে দিয়েছে। মানে কি আর বলবো, রামের স্মৃতি এখন বালির বাঁধের মতো ভেঙে পড়েছে। সে তার হাতের ফাইল দেখে বুঝতে পারে যে তার অ্যালজাইমার এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে নিউজে তোলপাড় শুরু হয়ে গেছে যে 5 বছর আগে পুলিশ কি তাহলে ভুল খুনিকে মেরে ফেলেছিল। সিবিসিআইডি অফিসারের সামনে সাংবাদিকরা ভিড় করে মুরগানকে প্রশ্নবাণে জরাজীর্ণ করতে থাকে। মুরগান কোনো মতে তাদের এড়িয়ে অফিসে ঢুকলে অরবিন্দ তখন রামকে জানায় যে খুনি খুব কৌশলে পুলিশের ইমেজের উপর আঘাত করার চেষ্টা করছে। খুনি চাই সারা শহর জানুক যে পুলিশ তখন নির্দোষ একজন মানুষকে এনকাউন্টার করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই ভেরাইয়া তার নিজের বাড়িতে ফিরে খুব সাবধানে চারিপাশটা চেক করে। তবে সে যেই না ঘরে ঢোকে ঠিক তখনই তার দরজায় একটা হালকা নক করার আওয়াজ পাওয়া যায়। ভেরাইয়া ভয়ে কাঁপতে কাঁপতে জানতে চায় বাইরে কে আছে।
বাইরে থেকে সেই লোকটা বলে, আমি রাম, দরজা খোলো। তবে ভেরায়ার সন্দেহ হওয়ায় সে সাথে সাথে রামকে ফোন দিয়ে বসে। রাম ফোন ধরে জানায় যে সে এখন নিজের বাড়িতে রয়েছে। এই কথা শুনে ভেরায়া বুঝতে পারে যে দরজার ওপাশে আসলে দাঁড়িয়ে আছে সেই খুনিটা, আর এটা ভেবেই তার কলিজা পুরোই শুকিয়ে যায়। ভেরায়া যখন বুঝতে পারে যে দরজার ওপাশে আসল খুনি দাঁড়িয়ে, তখন সে পিছনের দরজাটা কোনো মতে বন্ধ করতে চলে যায়, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পারে খুনি ইতিমধ্যে তার রুমে ঢুকে পড়েছে। ঠিক এই মুহূর্তে ভেরায়ার বুকের ধুকধুকানি আমরা এখান থেকেই শুনতে পাই। খুনিটা তাকে কর্কশ গলায় নিজেকে চিদম্বর রাম বলে দাবি করে। ভেরায়া বাঁচার জন্য চিৎকার শুরু করলে খুনি তাকে ঝাপটে ধরে। ঠিক তখনই রাম তার জিপ নিয়ে ভেরায়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তবে মুশকিল হলো, এতদিন গাড়ি না চালানোয় রাম রাস্তার ম্যাপটা ঠিক মতো মনেও করতে পারছে না। তার মস্তিষ্কের অ্যালজাইমার তাকে ভুল পথে নিয়ে যাচ্ছে। সে বারবার এদিক ওদিক গাড়ি ঘোরায়, কিন্তু সঠিক কোনো রাস্তা খুঁজে পায় না। মাঝপথে সে এক বাড়িতে গিয়ে নক করলে এক অপরিচিত লোক বেরিয়ে আসে। রাম তখন বুঝতে পারে যে সে ভুল ঠিকানায় চলে এসেছে। সে দ্রুত তার পকেট থেকে রেকর্ডার বের করে ভেরায়ার ঠিকানা সে অডিও ক্লিপটা প্লে করে। ঠিকানাটা আবার শুনে সে পূর্ণ শক্তিতে গাড়ি চালিয়ে ভেরায়ার বাড়ির দিকে এগিয়ে যায়। তবে ইতিমধ্যে খুনি তার কাজ শেষ করে ফেলেছে। সে ভেরায়াকে শ্বাসরোধ করে মেরে তার মৃতদেহ নিয়ে উধাও হয়ে যায়। রাম যখন ভেরায়ার বাড়িতে পৌঁছায় তখন পুরো বাড়ি নিস্তব্ধ। সে দরজার লক ভেঙে ভিতরে ঢোকে আর দেখতে পায় পুরো ঘর অগোছালো হয়ে পড়ে আছে। সেখানে ভেরায়া কিংবা খুনি কাউকেই দেখা যায় না। রাম তার রেকর্ডারে শুনতে পায় ভেরিয়া শেষ মুহূর্তে তার নাম ধরে চিৎকার করেছিল। সে তখন বুঝতে পারে যে খুনি তার খুব কাছেই কোথাও লুকিয়ে আছে। যাই হোক, রাম সাথে সাথে অরবিন্দকে কল করে দ্বিতীয় খুনের খবরটা দেয়। সে তাকে বলে মাদুরবাটি এলাকার 20 কিলোমিটারের মধ্যে সব গাড়ি তল্লাশি করতে। পুলিশ দ্রুত শহর জুড়ে চেকপোস্ট বসিয়ে দেয় আর প্রত্যেকটা গাড়িকে চেক করতে থাকে। অরবিন্দ আর তার টিমও রাস্তায় নেমে পড়ে খুনিকে ধরার জন্য। রাম নিজে একটা ফ্লাইওভারের নিচে দাঁড়িয়ে প্রত্যেকটা গাড়ির উপর নজর রাখছে। আর ঠিক তখনই একটা নীল রঙের পিকআপ ভ্যান তার দিকে এগিয়ে আসতে থাকে। পুলিশ ইতিমধ্যে অন্য একটা জায়গায় একটা অটো থামিয়ে সেখান থেকে একটা বডি উদ্ধার করে। রাম তার ওয়াকিটকের মাধ্যমে শুনতে পায় যে পুলিশ একজনকে অ্যারেস্ট করেছে। এদিকে নীল পিকআপটা ঠিক রামের পাশে এসে দাঁড়ালে রামের সন্দেহ হয়। সে তার বন্দুক বের করে পিকআপটার দিকে এগিয়ে যায়, কিন্তু পুলিশ যখন ঘোষণা দেয় যে খুনি ধরা পড়েছে, তখন রাম এক মুহূর্তের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে। আর এই সুযোগে পিকআপ থেকে খুনি একটা স্মাইল বল ফেলে দিয়ে দ্রুত সেখান থেকে চম্পট দেয়। অন্যদিকে আরভিন যখন অটো ড্রাইভারটাকে অ্যারেস্ট করে অফিসে নিয়ে আসে, তখন রাম সেখানে গিয়ে এক বিচিত্র দাবি করে। সে সরাসরি বলে যে এই অটো ড্রাইভার আসল খুনি নয়। অটো ড্রাইভার কান্নাকাটি করে বলতে থাকে যে সে কিছুই জানে না। সে শুধু তার প্যাসেঞ্জারকে নামিয়ে দেওয়ার পর গাড়ির পিছনে বডিটা দেখতে পায়। অরবিন্দ মনে করে রাম হয়তো তার অ্যালজাইমারের কারণে ভুল ভাবছে। সে রামের কথায় একদম গুরুত্ব দিতে চায় না, কারণ তার কাছে অটো ড্রাইভারটা এখন মেন আসামি। তবে রাম দমে যাওয়ার পাত্র নয়। সে অরবিন্দকে বলে যে খুনি খুব সূক্ষ্মভাবে রঙিন ধোয়ার আড়ালে বডিটা রেখে গেছে। সে সিসিটিভি ফুটেজ চেক করতে বললে দেখা যায় অটোর পিছনে আসলে একটা মহিলা প্যাসেঞ্জার ছিল। অটো ড্রাইভার যখন বমি করার জন্য রাস্তায় গাড়ি থামায়, তখন এক রহস্যময় পিকআপ তার পাশে এসে দাঁড়ায়। সেই পিকআপ থেকে রঙিন ধোঁয়া ছড়া হয়েছিল যাতে কেউ কিছু দেখতে না পায়। এই সুযোগে খুনি বডিটা অটোতে ট্রান্সফার করে। মোট কথা, খুনি পুরো পুলিশ বাহিনীকে খুব সস্তায় ধোকা দিয়ে দিয়েছে। এভাবে দিন পার হতে থাকে আর অরবিন্দের সন্দেহ এখন সরাসরি রামের দিকেও চলে যায়। সে ভেরায়ার বাড়িতে গিয়ে তল্লাশি করে 4 জন অপরাধী সে ফাইলটা খুঁজে পায়। ভেরায়ার বোন দীপা তাকে জানায় যে ভেরায়া ইদানিং রাম স্যারের সাথে খুব যোগাযোগ রাখত, এমনকি তাকে সে অনেক টাকাও দিয়েছিল যা ভেরায়ার আলমারিতে পাওয়া যায়। এছাড়াও অরবিন্দ যখন কল লিস্ট চেক করে, তখন সে দেখতে পায় রাম আর ভেরায়ার মাঝে অনেক কথা হয়েছে। এই সব কিছু দেখে সে আর নিজেকে শান্ত রাখতে পারে না, তাই সে সরাসরি রামের বাড়িতে গিয়ে টেবিলে একজোড়া হ্যান্ডকাপ রেখে দেয়। আসলে অরবিন্দ এখানে মনে করছে যে রাম হয়তো নিজে এই খুনগুলোর সাথে ইনভলভ। সে রামকে সোজাসুজি চার্জ করে যে কেন সে খুনের খবরটা আগে থেকেই জানতো। এই সময় রাম এবার অরবিন্দের বাবার এক পুরাতন তথ্য ফাঁস করার সিদ্ধান্ত নেয়। আর এখানে রাম যা বলবে
তা যেন আরাবিন্দের দুনিয়াটাকে পুরো ওলটপালট করে দেবে। সে বলে 5 বছর আগে আরাবিন্দের বাবা ভেঙ্কটেশ আসলে কোনো খুনিকেই মারেনি, বরং সে নিজের রিটায়ারমেন্টের আগে হিরো হওয়ার জন্য একটা নির্দোষ মানুষকে এনকাউন্টার করেছিল। এই কথা শুনে আরাবিন্দ পুরো স্তব্ধ হয়ে যায়। অর্থাৎ রাম আর আরাবিন্দের মাঝের এই সম্পর্কটা এখন একটা ভয়ানক মোড়ে রূপ নেয়। আরাবিন্দ যখন তার বাবার আসল সত্যটা জানতে পারে তখন সে পুরোপুরি পাথর হয়ে পড়ে, কারণ সে সারা জীবন তার বাবাকে একজন আদর্শ পুলিশ অফিসার হিসেবে চিনে এসেছে। রাম তখন ভেঙ্কটেশের সেই পুরাতন ডায়েরি আর ঘটনার ডিটেলসটাকে বলতে শুরু করে। আসলে ভেঙ্কটেশ তখন জিডিপির প্রচন্ড চাপে পড়ে এই জঘন্য কাজটা করেছিল। জিডিপি তাকে সাফ জানিয়ে দেয় যে মাত্র 7 দিনের মধ্যে কেস সলভ করতে না পারলে তার রিটায়ারমেন্টের সম্মান থাকবে না। ভেঙ্কটেশ তার সারা জীবনের সুনাম নষ্ট করতে চায়নি, আর এই কারণে কানি নামের এক রং মিস্ত্রিকে সে বলির পাঠা বানায়। জাস্ট চিন্তা করো, নিজের ক্যারিয়ার বাঁচাতে একজন নিরপরাধ মানুষকে পুলিশের গুলিতে মরতে হয়েছে। ভেঙ্কটেশ কানির স্ত্রীকে 15 লাখ টাকা দিয়ে বলেছিল কানি যেন সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। তবে রাম যখন সব ব্যাপার জানতে পারে তখন সে ভেঙ্কটেশকে সরাসরি চ্যালেঞ্জ করে বসে। সে বলে যে আসল কিলার তো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর আপনি কিনা নির্দোষ মানুষকে মারছেন। রাম আর ভেঙ্কটেশের এই কথোপকথন তখন এক ভয়ঙ্কর দিকে মোড় নেয়। ভেঙ্কটেশ বুঝতে পারে যে রামকে না সরালে তার এই মিথ্যা কোনোদিন চাপা থাকবে না। এবার সেই রাতের জঙ্গলে দৃশ্যে আসা যাক, যেখানে রাম আর ভেঙ্কটেশ শেষবারের মতো মুখোমুখি হয়েছিল। ভেঙ্কটেশ হঠাৎ করে পিছন থেকে রামের দিকে গুলি চালায়, তবে রামের ভাগ্য ভালো থাকায় গুলিটা তার গায়ে লাগলেও সে মারা যায় না। তবে সে পাল্টা ভেঙ্কটেশকে গুলি করলে ভেঙ্কটেশ পাহাড়ের নিচে গড়িয়ে পড়ে নিখোঁজ হয়ে যায়। ঠিক তখনই রাম দেখতে পায় সেই আসল সাইকো কিলার একটা জিপ নিয়ে তার দিকে এগিয়ে আসছে। সেই রাতের অ্যাক্সিডেন্টের পর রামের স্মৃতি ঝাপসা হতে শুরু করে, আর এই দৃশ্যটাই আমরা একদম মুভির শুরুতে দেখেছিলাম। যাই হোক, বর্তমানে অরবিন্দ এই সত্য শোনার পরেও রামের উপরে আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায়। সে মনে করে রাম ইচ্ছে করে তার বাবাকে মেরেছে, আর এখন সে মিথ্যা অজুহাত দিচ্ছে। অরবিন্দের নির্দেশে রামকে এখন হাউস অ্যারেস্ট করে রাখা হয় যাতে সে বাইরে গিয়ে কিছু বলতে না পারে। তবে রাম দমে যাওয়ার পাত্র নয়, কারণ সে জানে খুনি এখন নেক্সট টার্গেটের জন্য তৈরি হচ্ছে। সে তার ঘর থেকে একটা ফোন দিয়ে আটে আর কৌশলে সব মিডিয়াকে নিজের বাড়িতে ডেকে নেয়, আর সে কৌশলে সব মিডিয়াকে তার কাছে ডেকে আনে। সে মিডিয়ার সামনে ঘোষণা দেয় যে বর্তমানে এই কিলার আসলে একটা তুচ্ছ কপিক্যাট কিলার। আসলে রাম জানে যে সাইকো কিলাররা নিজেদের খুব স্পেশাল মনে করে, আর কেউ যখন তাদেরকে কপিক্যাট বা নকল বলবে তখন সে রেগে গিয়ে নতুন কোনো বড় কিছু করার চেষ্টা করবে। আর এই প্ল্যান অনুসারে রামের চালটা একদম তীরের মতো কাজ করে ফেলে। খুনি যখন টিভির পর্দায় রামের এই ইন্টারভিউ দেখে তখন সে ফেটে যায়। সে ঠিক করে যে এবার সে রামের সবচেয়ে কাছের মানুষকে টার্গেট করবে। ইতিমধ্যে অরবিন্দ মুভির সেই পুরনো খুনের ভিকটিম চিত্রার বিষয়ে তদন্ত শুরু করে। চিত্রা ছিল সেই নার্স যাকে রাম বিয়ে করতে চেয়েছিল। অরবিন্দ যখন চিত্রা সে পুরাতন হসপিটালে যায় তখন সে এক রহস্যময় মানুষের সন্ধান পায়। হসপিটালের কর্মীরা তাকে প্রভুর কথা বলে যে কিনা চিত্রার খুব ঘনিষ্ঠ ছিল। অরবিন্দ সোজা মর্গের ভিতরে চলে যায় যেখানে প্রভু কাজ করে। চারিদিকে লাশের স্তূপ আর তার মাঝে এক বিকৃত মনের মানুষ কাজ করছে। প্রভু খুব নিষ্পৃহভাবে অরবিন্দের সাথে কথা বলে, আর চিত্রার কথা উঠতেই সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। তখনই অরবিন্দের মনে প্রভুর উপর এক গভীর সন্দেহ জাগতে শুরু করে। প্রভু কথা বলার ধরন আর তার চোখের চাহনি বলে দিচ্ছে সে ঠিক স্বাভাবিক নয়। অরবিন্দ যখন সেখান থেকে চলে যায় তখনই আমরা দেখতে পারি প্রভু এক লাশের মুখে সে বিকৃত হাসি খোদাই করেছে। তার মানে প্রভুই হলো সেই আসল দ্য স্মাইলি ম্যান যে এতদিন ঘাপটি মেরে বসেছিল। আসলে সে চিত্রাকে ভালোবাসতো, কিন্তু চিত্রা রামকে ভালোবাসতো বলেই সে তার রাগ এখন সবার উপর ঝাড়ছে। এদিকে রাম তার স্মৃতিশক্তি পুরোপুরি হারানোর আগে শেষবারের মতন রেকর্ডটা চেক করে। সে বুঝতে পারে যে খুনি এখন চিত্রার পুরাতন সেই ডেরায় হানা দেবে। রাম নিজের জীবন বাজি রেখে হাউস ট্যারেস ভেঙে বাইরে বেরিয়ে আসে। তার হাতে সময় খুবই কম, আর চারিদিকে বৃষ্টির শব্দে সব রহস্যময় হয়ে উঠছে। সে জানে যে আজকের রাতে হয়তো একজন শেষ হবে, হয় রাম
রাম তার স্মৃতি আর জীবন দুটোই হারাবে, নয়তো সেই সাইকো কিলারকে সে চিরতরে থামিয়ে দেবে। মুভির এই পর্যায়ে সে পরিস্থিতি একদমই হাতের বাইরে চলে যায়। রাম যখন বুঝতে পারে যে কিলার এখন কানের স্ত্রীকে টার্গেট করতে পারে, তখন সে এক মুহূর্ত দেরি না করে বেরিয়ে যায়। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে আর চারিপাশটা অন্ধকার হয়ে আছে। কানের স্ত্রী রাস্তা দিয়ে দ্রুত হেঁটে যাচ্ছিল, আর ঠিক তখনই প্রভু তার পিছু নেয়। প্রভু তাকে সজোরে একটা ধাক্কা দিলে সে সোজা গিয়ে রামের চলন্ত গাড়ির উপর আশ্রয় পড়ে। রাম ব্রেক কষার চেষ্টা করলেও গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো এক জায়গায় গিয়ে আটকায়। রাম নিজের গাড়ির ভেতরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার চোখের সামনে এসে সেই খুনি কানের স্ত্রীকে তুলে নিয়ে যায়। প্রভু গাড়ির জানলায় এসে রামের দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দেয়। রাম তার হাত বাড়ানোর চেষ্টা করলেও তার শরীর তখন আর সায় দিচ্ছিল না। প্রভু নির্বাকভাবে কানের স্ত্রীকে নিয়ে সেখান থেকে উধাও হয়। পরের দিন সকালে অরবিন্দ যখন নিজের ঘরে ফেরে, তখন সে এক বীভৎস দৃশ্য দেখে স্থির হয়ে পড়ে। তার ঘরের মাঝখানে কানের স্ত্রীর নিথর দেহটা ঝুলছে, আর তার মুখে সেই চেনা বিকৃত হাসি। লাশের পাশেই একটা বোর্ডের রক্ত দিয়ে বড় বড় কিছু কথা লেখা আছে। সেখানে খুনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে সে আসলে মরেনি, আর এখন সব সত্য সবার সামনে আসার সময় হয়েছে। এই ঘটনায় পুরো পুলিশ ডিপার্টমেন্টের ভিত নড়ে যায়। মিডিয়া এখন সরাসরি প্রশ্ন করছে যে 5 বছর আগে পুলিশ কি তাহলে মিথ্যা নাটক করেছিল? পরিস্থিতি সামাল দিতে মুরগান আবারও দাবি করে যে এটা কোনো কপিক্যাট কিলারের কাজ। তবে অরবিন্দ আর কৃতি এখন বুঝতে পারে যে এই খুনি সরাসরি রামের সাথে কোনো না কোনোভাবেই কানেক্টেড। ইতিমধ্যে প্রভু সরাসরি রামের বাড়িতে হানা দেয়। রাম তখন নিজের ঘরে পুরাতন সব কেসের ফাইল নিয়ে তদন্ত করছিল। প্রভু ধীর পায়ে ঘরে ঢুকেই রামকে বলে যে রামের পুলিশের বুদ্ধি এখনো জং ধরেনি। সে রামকে মনে করিয়ে দেয় যে ভেঙ্কটেশকে রামই মেরেছিল, আর প্রভু সেটা দেখেও কাউকে কিছু বলেনি। প্রভু তার ধারালো ছুরি বের করে রামের দিকে এগিয়ে আসে। রাম তাকে জাপটে ধরতে শুরু করলে শুরু হয় এক মরণপণ লড়াই। লড়াইয়ের এক পর্যায়ে রাম প্রভুর গলা চিপে ধরলে প্রভু তার জীবনের এক করুণ আর বিভৎস গল্প বলতে থাকে। এবার আমরা জানতে পারি কেন প্রভু এই পথে নেমেছে। আসলে প্রভুর জীবনটা ছিল শুধু দুঃখ আর কান্নায় ভরা। সে সারা জীবনে কোনোদিন হাসি কি জিনিস তা অনুভব করতে পারেনি। তাই সে চায় যারা তার সামনে হাসে তারা যেন মরে যাওয়ার পর সে হাসিটা চিরস্থায়ীভাবে ধরে রাখে। এই বিকৃত চিন্তা থেকে সে মানুষের মুখ কেটে স্মাইলি বানাতে শুরু করে। প্রভু জানায় যে সে মর্গ বা ডোম হিসেবে চাকরি নিয়েছিল যাতে সে সবসময় তার আশেপাশে হাসি দেখতে পায়। তবে তার এই অন্ধকার জগতে চিত্রা নামের এক মেয়ে তার জীবনে আলো হয়ে এসেছিল। যেখানে কেউ প্রভুর সাথে দেখাও করতো না, সেখানে চিত্রা তার সাথে খাবার শেয়ার করত আর তাকে মানুষের মতন সম্মান দিত। এভাবে প্রভু চিত্রার প্রেমে পড়ে যায়। কিন্তু এদিকে আবার চিত্রার মন ছিল রামের প্রতি। প্রভু একদিন চিত্রার বাড়িতে গিয়ে তার ছোট্ট মেয়ে জানুকে দেখে খুব খুশি হয়। সে জানুকে নিজের করে নিতে চাইলেও জানু তাকে একদমই পছন্দ করতো না। জানু সবসময় রাম আঙ্কেলকে নিজের বাবা হিসেবে পেতে চাইতো। একদিন প্রভু যখন জানুর সাথে জোর করে সখ্যতা করতে চায়, তখন জানু ভয় পেয়ে জঙ্গলে দৌড় দিতে শুরু করে। প্রভু তাকে থামাতে গিয়ে তার মুখ চেপে ধরলে দুর্ঘটনাবশত জানু শ্বাসরোধ হয়ে সেখানেই মারা যায়। ঠিক তখনই রাম তার বাইক নিয়ে সেদিক দিয়ে যাচ্ছিল, কিন্তু একটা আওয়াজ শুনে সে থমকে দাঁড়ায়। তবে খুব একটা খেয়াল না করে সে আবারও বাড়ি ফিরে যায়। আর ওদিকে নিজের সামান্য ভুলের কারণে একটা নিষ্পাপ প্রাণ চলে যাওয়ায় প্রভু তা মেনে নিতে পারেনি। এছাড়াও জানুর মৃত্যুর খবর পেয়ে চিত্রাও নিজে আত্মহত্যা করে। আর এই সব কিছু দেখে প্রভুর মনের ভিতরে শুধু রামের প্রতি ঘৃণা জন্মায়, কারণ রাম যদি চিত্রার জীবনে না থাকতো তাহলে এই সব কিছু হতো না। তখন প্রভু চিৎকার করে বলতে থাকে যে রাম যদি সেদিন জানুকে উদ্ধার করত তবে আজ চিত্রা বেঁচে থাকতো। এই কথাগুলো শুনে রাম এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কিন্তু তবে ঠিক মাঝপথেই রামের অ্যালজাইমার অ্যাটাক করলে সে সব কিছু ভুলে ফ্যালফ্যাল করে প্রভুর দিকে তাকিয়ে থাকে। ঠিক এই সুযোগটায় কাজে লাগিয়ে প্রভু রামকে সজোর আঘাত করে মাটিতে ফেলে দেয়। রাম যখন মৃত্যুর একদম কাছাকাছি তখন পাশ থেকে তার রেকর্ডারটা হঠাৎ করে বেজে ওঠে। এই রেকর্ডারে রাম আগে একটা শব্দ রেকর্ড করেছিল, ওকে মারতে হবে, ও জানুর খুনি। এই শব্দটা আবারও কানে যাওয়াতে রামের সব মনে পড়ে যায়। আর তারপরে সে পূর্ণ শক্তিতে জেগে উঠে প্রভুর হাত থেকে হাতুড়িটা কেড়ে নেয়। সে কোনো দয়া মায়া না দেখিয়ে সেই হাতুড়ি দিয়ে
প্রভুর মাথায় একের পর এক আঘাত করে তার পুরো কেচ্ছা খতম করে দেয়। ফাইনালি এভাবেই এক সাইকো কিলারের পরিসমাপ্তি ঘটে। মুভির একদম শেষে আমরা দেখতে পারি আরাভিন মিডিয়ার সামনে এসে সব স্বীকার করে নিয়েছে। সে জানায় যে তার বাবা ভেঙ্কটেশ একজন হিরো নয়, বরং সে ছিল অপরাধী। আসল হিরো হলো চিদাম্বার রাম, যে কিনা নিজের জীবন আর স্মৃতি বিসর্জন দিয়ে শহরকে এই দানবের হাত থেকে বাঁচিয়েছে। তবে রামের জন্য এই শেষটা খুব একটা সুখকর হয়নি। তাকে এখন এক অ্যালজাইমার রিহ্যাবিলিটেশন সেন্টারে রাখা হয়েছে। সে তার জানলার পাশে বসে বাইরের পৃথিবীর দিকে তাকিয়ে থাকে, কিন্তু সে কাউকে আজ চিনতে পারে না। ঠিক এমনই এক সিনের মধ্য দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানেই শেষ হয়।